প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি ফিরোজ চৌধুরী। আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন আলতাফ পারভেজ, রাজনৈতিক বিশ্লেষক। আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাই। আর আমাদের সঙ্গে অনলাইনে ২ ভাগে যুক্ত হবেন। প্রথমে যুক্ত হবেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি। সৌম্য বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, শুনতে পাচ্ছি আমি। জি, ধন্যবাদ সৌম্য বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন হয়ে গেল গত এপ্রিলে 23 এবং 29-এ, আজ 4 মে এটার ফলাফল ঘোষণা চলছে এবং ফলাফল ঘোষণার অনেকখানি এগিয়ে এসেছে, অনেকখানি পেরিয়ে গেছে সময়। এখানে আমরা নিশ্চিতভাবেই বুঝতে পারছি বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে এবং কোনো ব্যতিক্রম না হলে বিজেপির শুভেন্দু অধিকারী এই সরকারের মুখ্যমন্ত্রী হবেন বলে আশা করা যাচ্ছে। তো এই বাস্তবতা নিয়ে আমরা আলাপ করব। আমাদের আলাপের নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বাস্তবতার বাইরেও আমাদের আলাপের গুরুত্বপূর্ণ একটা দিক থাকবে যে বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে কোন দিকে যাবে। তো শুরুতেই আমরা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চাই, তার কাছে আমরা শুনতে চাই আজকের ফল নিয়ে। অনেকে বলছে এটি একটি বিজেপি ঝড়, কেউ বলছে মমতার সূর্যাস্ত, মমতার রাজনৈতিক জীবনের সূর্যাস্ত হয়ে গেল। এই বয়সে এসে তিনি আসলেই কি আর ফিরতে পারবেন? সব মিলে এই বাস্তবতায় আপনি কি বলবেন? এই ফলাফলের আসলে কারণটা কি? যে দুটি প্রসঙ্গের আপনি অবতারণা করলেন, যে বিজেপির ঝড় না মমতার সূর্যাস্ত, দুটোই সত্যি। বিজেপির ঝড় না হলে এইরকম একটা মিরর ইমেজ রেজাল্ট হতো না। অর্থাৎ মিরর ইমেজ এই কারণে বলছি যে 2021 সালের বিধানসভা নির্বাচনটা যদি দেখা যায় তাহলে আমরা দেখব, আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেস সেবারে 213টি আসন পেয়েছিল এবং বিজেপি থেমে গিয়েছিল 77-এতে। এখন এই পর্যন্ত যা ঘোষিত ফল এবং যা ট্রেন্ড যা এগিয়ে রয়েছে সেইটা মোটামুটি কাছাকাছি। বিজেপি প্রায় 204-205-এর মধ্যে ঘোরাফেরা করছে, তৃণমূল কংগ্রেস 80-ফাঁসির মধ্যে ঘোরাফেরা করছে। শেষ পর্যন্ত যে এটা কোথায় গিয়ে দাঁড়াবে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে বলা যায় না। তবে এই বিষয়ে কোনো সন্দেহ দেখা যাচ্ছে না যে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে তারা ক্ষমতায় ফিরছে। সেই সৌম্য বন্দ্যোপাধ্যায়, আমি একটা ছোট্ট তথ্য যুক্ত করতে চাই। পশ্চিমবঙ্গের বিগত সবগুলো নির্বাচনে কিন্তু এমন ট্রেন্ড দেখা গেছে, যে দলই বিজয়ী হয়েছে সেই দলই 2/3 পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আপনি ঠিক বলেছেন। একটা ব্যতিক্রম হয়েছিল একেবারে আর্লি 70s-এ, সেখানে তৎকালীন কংগ্রেস এবং যুক্ত ফ্রন্ট, অর্থাৎ যে লেফট এবং কংগ্রেস থেকে ভেঙে যারা গিয়েছিল শাসনে, কংগ্রেসেরই একটা অফশুট ছিল, একটা দল ছিল বাংলা কংগ্রেস, তারা মিলিয়ে সেখানটাতে সেই যে নির্বাচনটা হয়েছিল, খুব ক্ষণস্থায়ী নির্বাচন যদিও, তাতে কিন্তু ওই 113-102 এইরকম ধরনের একটা রেজাল্ট হয়েছিল, অর্থাৎ যেটাকে বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু এবারে আমরা যেটা দেখলাম যে জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোলে অধিকাংশ সমীক্ষক দল তারা কিন্তু একটা তুল্যমূল্য লড়াই হবে, একটা খুব হার্ড ফট ইলেকশন হতে চলেছে। এটা একবারে কাঁটে কে টক্কর হিন্দিতে যেটা বলে, বা হাড্ডাহাড্ডি লড়াই চলতি বাংলাতে যা বলে, সেইটা হতে চলেছে। এইরকম আভাস অধিকাংশই দিয়েছিল। বিজেপিকে একটুখানি এগিয়ে রেখেছিল দুটি মাত্র সংস্থা, তারা বলেছিল তৃণমূল এগিয়ে রয়েছে, আর 6টি সংস্থা বলেছিল যে বিজেপি এগিয়ে রয়েছে। আর একটি মাত্র সংগঠন, একটি সংস্থা যেটা একদিন পরে দিয়েছিল, টুডেস চাণক্য, তারা কিন্তু বিজেপিকে 205 আসন দিয়েছিল। এখন দেখা যাচ্ছে হয়তো সেইটাই সত্যি হতে চলেছে। মানে এগুলো অনেকটা হয় কি, ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে, কারণ এটা খুব সাইন্টিফিক ওয়েতে এগুলো করা হয় বলে আমি অত বিশ্বাস করি না, না হলে এত হেরফের ঘটতো না। তো সেক্ষেত্রে দুটোই, মানে বিজেপির ঝড় অবশ্যই এবং মমতার সূর্যাস্ত অবশ্যই, আপনি যেটা বললেন। আর এই অবস্থাতে আমরা আলতাফ পারভেজ, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের স্টুডিওতে রয়েছে, তার কাছে শুনতে চাই। আলতাফ ভাই, আপনি কি বলবেন? আপনার মানে একটা হলো যে বারবার আমরা শুনেছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা, কিন্তু ফলাফল বলছে প্রায় একতরফা একটা বিজয় ঘটেছে বিজেপির। এবং আমার মনে হচ্ছে যে গত বছরই আরএসএস এর 100 বছর পূর্তি গেল। এই গত 1 বছর ধরে তারা
100 বছর পূর্তি উৎসব করছে, এবং আরএসএস বারবার বলছিল যে পশ্চিমবঙ্গের বিজয়ের মধ্য দিয়ে, যেহেতু শ্যামাপ্রসাদের রাজ্য এটা, আমরা এই 100 বছর পূর্তিকে পরিপূর্ণভাবে উদযাপন করতে চাই, এবং তাই ঘটলো এবার। ফলে আমি বলবো দক্ষিণ এশিয়ায় দক্ষিণপন্থী শক্তির ইতিহাসে, উত্থানের ইতিহাসে 4 মে একটা ঐতিহাসিক দিন হয়ে থাকলো। বিজেপি এমন ভাবে তাদের 100 বছর পূর্তি করছে সংঘ পরিবারের, যেটা অচিন্তনীয় ভাবেই করছে, এবং এসআইআর সহ তাদের প্রতিটি কৌশল এবার কাজ করেছে এবং ভালোভাবে কাজ করেছে। তারা স্লোগান দিচ্ছিল পরিবর্তনের, পশ্চিমবঙ্গের মানুষ বড় অংশই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, এবং এইভাবেই বলা যায় আর কি, এটা মানে অচিন্তনীয় একটা ব্যাপার ঘটেছে, এবং বাংলাদেশের জন্য এটা বিশেষভাবে আমি বলবো তাৎপর্যপূর্ণ। আমরা সেই আলাপে একটু পরে আসবো, কিন্তু আলতাফ ভাই, আমরা এই যে এসআই এর কথাটা নিয়ে আমরা সৌম্যদার কাছে যাই। সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌম্যদা, আপনি কি বলবেন যে এই যে এসআইআর এবং ভোটার তালিকা সংশোধন, সেটি কি নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেছে? অবশ্যই করেছে, এ বিষয়ে কোনো দ্বিমত আমার নেই। এবং আমার মনে হয় যে আজ পর্যন্ত যারা যে সমস্ত রাজনৈতিক পর্যবেক্ষক এই বিষয় নিয়ে লেখালেখি করেছেন, কথাবার্তা বলেছেন, তারা প্রত্যেকেই বলছেন যে এসআইআর এটা কিন্তু একটা বড় প্রভাব বিস্তার করেছে। একটা জিনিস বলে রাখা ভালো যে নির্বাচন কমিশনের গঠনতন্ত্রে কিন্তু স্পেশাল রিভিশনের আছে, কিন্তু স্পেশাল ইন্টিগ্রেটেড এইরকম ধরনের নিবিড় একটা পর্যবেক্ষণ বা একটা পর্যালোচনা সেটা নেই। এর ফলে যেটা হয়েছে, এই এসআইআর এই শব্দ বন্ধটা এটা কিন্তু নতুন আমদানি হয়েছিল, এবং এই প্রথম আমদানি হলো, যেটা প্রথম প্রয়োগ হলো কিন্তু বিহারে। আর বিহার ওয়াজ আ টেস্ট কেস। সেই টেস্ট কেসটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ আরো 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেইটাকে পরীক্ষা হিসেবে চালু করা হলো, এবং খুব সাকসেসফুল বলা যাবে, যেহেতু এই এসআইআর দের মধ্য দিয়ে এই নির্বাচনটা একটা যেদিকে তারা নিয়ে যেতে চেয়েছিল সেই দিকে নিয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, কেন সাকসেসফুল বলা যাবে, এটা তো মুসলিম ভোটারদের নাম যেমন কাটা গেছে, এমনি নমশূদ্র বা অন্য অনগ্রসর সম্প্রদায়ের নামও কাটা গেছে। তাহলে প্রভাবটা কেন বা ফলাফলটা কেন বিজেপির পক্ষেই গেল? দেখুন, আপনার স্মরণ আছে, আপনার নিশ্চয়ই মনে আছে যে নির্বাচনে এসআইআর যখন শুরু হবে, সেই সময়তে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই এসআইআর এর মাধ্যমে আমরা 1,20,00,000 অনুপ্রবেশকারী, মানে কোট আনকোট অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, তাদেরকে আমরা বাইরে বার করে দেব। এবং প্রচারটা ছিল যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনটা বেশিরভাগটা হয় এই ভুয়া ভোটারের বা ভুতুরে ভোটারের মাধ্যমে। ভুতুরে ভোটার কেন? যে এই এসআইআর এর ভিতরে যেহেতু ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হয় না, সবসময় হয় না, প্রত্যেক বছরই সেটাকে একটুখানি খোলনলচে পাল্টানো হয়, কিছু বাদ যায়, কিছু ঢোকে, কিন্তু এইভাবে করা হয় না, যেটা নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকবারই এইভাবেই করা উচিত প্রত্যেক সময়ে। কিন্তু সেটা আজ পর্যন্ত করা হয়নি, সে লাস্ট করা হয়েছিল 2002 সালে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা পশ্চিমবঙ্গে উইড আউট করবে কাদের না, অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। এটা শুভেন্দু অধিকারী বলেছিলেন। আমরা যদি দেখি এসআইআর এর প্রথমেই কাটা গেল 90 লক্ষ মানুষের নাম, সেখান থেকে 58 লক্ষ মানুষের নাম কাটা গেল তারা যাদের মৃত, যারা অন্যত্র চলে গেছেন, যারা দুটো জায়গায় বা তিনটে জায়গায় যাদের ভোট রয়েছে এই রকম ডিটেক্ট করে, সেটা নিয়ে কেউ খুব একটা বড় একটা আপত্তি করেনি। কিন্তু তারপরে যেটা হলো যে 60 লক্ষ মানুষের নাম কাটা গেল, প্রশ্নের আওতায় আনলো, সেখান থেকে 27 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অ্যাডজুডিকেশনে পাঠালো, এবং সেখান থেকে ট্রাইব্যুনালে, যারা এইবারের ভোটে ভোট দিতে পারেননি। এই 27 লক্ষ মানুষের ডিলিশনের ফলে আজকে যে ভোটের যে পার্সেন্টেজ আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বিজেপি তাদের ভোট শেয়ার হচ্ছে 45%, 44.8%-এর মতন, এবং তারা 38 থেকে 44.8%-এ উঠেছে, কোয়াইট ক্লোজ টু 45%। আর তৃণমূল কংগ্রেস 45% থেকে নেমে এসেছে 38.3%। এবারে এই যে গ্যাপটা হিসেব করে দেখা যাচ্ছে যে 3.8% ভোট শেয়ার কমেছে তৃণমূলের, এবং সেটা বেড়েছে বিজেপি। এবার এই যে 27 লক্ষ
যাদের নাম বাদ গেছে, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এবারে ভোট দিতে পারলেন না, কিন্তু তারা ভোটার, এবং সুপ্রিম কোর্টও বলেছে এবারে যদি ভোট না দিতে পারেন পরের বার ভোট দেবেন, কিন্তু এবারে তাদের যে ভোট দেওয়ার দায়িত্ব, যে কর্তব্য, সেটা হরণ করে নেওয়া হলো। সেইটা দেখা যাচ্ছে 4.2% অফ দ্য টোটাল মার্জিন। এবারে এটা নিয়ে আলোচনা চলতে পারে, কেউ মনে করতে পারে যে 27 লাখ ভোটার, তারা যদি ভোট দিতে পারতো, ফলাফল অন্যদিকে ঘুরে যেতে পারতো, এবং তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি যত লক্ষ ভোট বেশি পেয়েছে, দেখা যাচ্ছে অলমোস্ট এই সংখ্যাটার কাছাকাছি তারা কিন্তু ঘোরাফেরা করছে। এখন এই যে এসআইআরটা, এটা করার সময় থেকে যেটা দেখা গেছে যে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্ষেত্রে যেখানে মুসলমান কনসেন্ট্রেশন বেশি, তারা অনেক বেশি ভোটার এবং প্রবলভাবে তারা জয় পরাজয় নিশ্চিত করতে পারেন, নির্ধারিত করতে পারেন, সেই সমস্ত জায়গাতে নামটা বেশি কাটা গেছে। মতুয়া অঞ্চলেও কাটা গেছে, বেশ কিছু হিন্দুদের নাম মতুয়া অঞ্চলেও কাটা গেছে, কিন্তু আমি মতুয়া অঞ্চল এক্সটেন্সিভলি ট্যুর করেছি এবারে কলকাতাতে এসে। ইনফ্যাক্ট আজও আমি কলকাতা থেকেই কথা বলছি, এই অনুষ্ঠানে অংশ নিচ্ছি। মতুয়াদের ভেতরে যে সিএ এর অনুযায়ী তাদের নাগরিকত্ব পাওয়ার যে প্রশ্নটা ছিল, যেটা না পাওয়াতে তারা যথেষ্ট অসন্তুষ্ট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু ভরসাটা সেই কেন্দ্রীয় সরকারের উপরেই রেখেছে, যেখানে রয়েছে বিজেপি। মতুয়ার সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে আমাদের নাগরিকত্ব দেওয়ার অধিকারী তো আর যাই হন মমতা বন্দ্যোপাধ্যায় নন, দিলে তো নরেন্দ্র মোদীই দেবেন, তিনি তো দিল্লিতে আছেন, সুতরাং দিল্লির ওপরেই ভরসা রাখা উচিত। মতুয়াদের অনেক নাম কাটা গেছে, মনে করা হচ্ছিল, তৃণমূল কংগ্রেস বলে করেছিল এর একটা ব্যাখ্যা সঙ্গে আসলে ভারত সরকারের কথা, তো যেটাকে বিজেপি অনেকদিন ধরে বলে আসছে যে ডাবল ইঞ্জিন সরকার, যে কেন্দ্রেও থাকবে আবার রাজ্যগুলোতেও থাকবে। তো পশ্চিমবঙ্গেও সেটার একটা অগ্রসর অবস্থা আমরা এটা দেখলাম। তো আমরা আলতাফ ভাইয়ের কাছে একটু শুনি, এই যে এসআইআর থেকে শুরু করে সৌম্য বন্দ্যোপাধ্যায় যেমনটি বলছিলেন যে এটি ভোটে একটি হয়তো প্রভাব পড়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ফলাফল তো এটা হয়েছে যে বিজেপির ভাষায় ডাবল ইঞ্জিন সরকার শুরু হলো। এটা কি বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে, ইতিবাচক বা নেতিবাচক? আপনার প্রতিবেশ। হ্যাঁ, একটা সরাসরি প্রভাব পড়বে, কিন্তু তার আগে আমি একটা জিনিস যুক্ত করতে চাই যে শুধু এসআইআরই নয়, এই ভোটের ক্ষেত্রে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে একটা হিন্দু ভোটের কনসলিডেশনও আমরা দেখতে পাচ্ছি। দেখুন 2011 থেকে 2026 এর মাঝে 4টা ভোট হলো বিধানসভায়। 2011 সালে বিজেপি ভোট পেয়েছিল 4%, 2011 পরে 2016 নির্বাচনে পেয়েছে 10%, 2021 পেয়েছে 38%, এবার পেল 44%। তার মানে ধারাবাহিকভাবে এগুতে এগুতে এবার দেখা গেল অধিকাংশ জায়গায় হিন্দু ভোটগুলো একসাথে হয়ে বিজেপির মার্কায় পড়েছে, পদ্মফুলে পড়েছে। সেটা তো আমরা নিশ্চিত করে বলতে পারি না, না, যেই সব এলাকা অনুযায়ী বলা যায়, এলাকা অনুযায়ী বলা যায়। এবং সেই কারণে এইটাও বলা যায় যে এসআইআর এর মতো যে অন্যায় ঘটলো, তার বিরুদ্ধে কিন্তু কলকাতার মতো জায়গায় যেখানে মধ্যবিত্ত সমাজের বাস, সংখ্যাগরিষ্ঠ হিন্দু মধ্যবিত্তের বাস, তারা কিন্তু প্রতিবাদী ভোট দেয়নি, তারাও বিজেপিকে ভোট দিয়েছে। তার মানে শুধু এসআইআর নয়, একটা সাম্প্রদায়িক ভিত্তিতে ধর্মের পরিচয়কে মুখ্য করে একটা ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এইটাই বিজেপিকে আসলে এগিয়ে রেখেছে, এবং শুধু এগিয়ে রাখেনি, বেশ এগিয়ে রেখেছে। এই ধর্মীয় যে মেরুকরণ ঘটে গেছে পশ্চিমবঙ্গের সমাজে, সেটার যে কত তীব্রতা এবারের ভোটে সেটার প্রতিফলন ঘটলো, এবং তার কারণেই আসলে মমতা সর্বোচ্চ চেষ্টা করেও নিজেকে মানে হাড্ডাহাড্ডি লড়াইও ধরে রাখতে পারেন। আপনি বলছেন যে শুধু মানে সাম্প্রদায়িক বা ধর্মীয় মেরুকরণ, এর বাইরে মমতা কিন্তু পরপর 3বার সরকারে ছিল, তো তার কর্মী বাহিনীর অত্যাচার, নির্যাতন, সেগুলো কিছু, সেটাও কি নিশ্চিত? হ্যাঁ, কিন্তু আমি বলবো এসআইআর এবং প্রধানত যে ধর্মীয় মেরুকরণের ভোট, সেটাই মমতাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। আর দ্বিতীয়, আপনি যেটা বললেন বাংলাদেশের প্রভাব পড়বে কিনা, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো গুরুতর প্রভাব পড়বে। প্রভাব পড়বে দুই কারণে, শুধু পশ্চিমবঙ্গের ভোট নয়, একই সাথে তো আসামের ভোটেরও পেলাম আমরা। আমরা পেলাম আসামের ভোট, কিন্তু এবার নতুন নয়, এটা আগে আসামেও ভোট মানে আসন বেড়েছে তো অবিশ্বাস্য ভাবে। গতবার যেখানে 26 আসনের ওরা বিজেপি প্রায় 199টা আসন পেয়েছে, এবং সেখানেও কিন্তু ভোটের একটা বড় রাজনীতিক
পণ্য প্রচারের ক্ষেত্রে ছিল অবৈধ বাংলাদেশিদের হটানো। ফলে আসামের দিক থেকে সেখানে কিন্তু 19 লাখ মানুষকে এনআরসির মাধ্যমে অবৈধ ঘোষণা করে রাখা আছে। এখন পশ্চিমবঙ্গেও প্রায় 20 থেকে 30 লাখ অবৈধ বাংলাদেশি কোট অ্যান্ড কোট, যেটা অমিত শাহ বলছেন, 87। হ্যাঁ সেটা মানে একই সাথে আসামে এবং পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার, তাহলে এই ধরনের সরকার যে কোনো সময় বলতে পারে যে এদেরকে পুশিং করা হোক, এরা বাংলাদেশে চলে যাক। এবং নিশ্চিতভাবে বলা যায় উভয় জায়গায় বিজেপি সরকার হওয়ার কারণে উভয় রাজ্যেই সংখ্যালঘুদের উপর বাড়তি সামাজিক চাপ, প্রশাসনিক চাপ তৈরি হবে। এবং বিজেপি যেসব রাজ্যে রয়েছে সেখানে তো সংখ্যালঘুদের অবস্থা ভালো না। ফলে এই উভয় রাজ্যে সংখ্যালঘুদের উপর ভোটাধিকার হারানো, লাখ লাখ মানুষ, এদেরকে পুশিং করার শঙ্কা, এগুলো মিলে কিন্তু বাংলাদেশের উপর একটা চাপ তৈরি হবে এবং সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে এর একটা চাপ অনুমান করা যায়, আশঙ্কা করা যায় যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তে প্রায় বেসামরিক মানুষ মারা যাচ্ছে বা আরো রূঢ়তা, আরো অনাচার বা বলবো রক্তপাত কল্পনা মানে অনুমান করা যায়। আমরা একই প্রশ্ন আমরা সমবয় থেকে এই নির্বাচনের ফলাফল বাংলাদেশ ভারত সম্পর্কে প্রতিপক্ষ আমাকে জিজ্ঞেস করছেন? একই প্রশ্নই আপনাকে ঘুরিয়ে করছি যে আপনি কোনো পরিবর্তনের আমি তার আগে আমি একটা কথা বলে রাখি, এই আজান শুরু হয়ে যে চলছে এখানে হয়তো অডিওতে একটু ডিস্টার্ব হবে, কিন্তু আমি যেটা বলি যে শুধুমাত্র এসআইআর নয়, মানে কেউ যদি ঘরের সমস্ত কিছু আগল খুলে রেখে নিশ্চিন্তে ভাবে আমি ঘুমোবো, তাহলে চোরের কিন্তু কোনো দোষ নেই, তারা কিন্তু এসে সেখান থেকে চুরি ডাকাতি করে চলে যাবে। গত দু তিন বছর ধরে তৃণমূল কংগ্রেসের রুল অফ ল ওয়াজ টোটালি অ্যাবসেন্ট, অসম্ভব করাপশন, দুর্নীতি সমস্ত দিক থেকে, এবং তার কোনো কিনারা নেই, তার কোনো প্রতিকার হয়নি, তার কোনো মীমাংসা পর্যন্ত হয়নি। এতে কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত বীতশ্রদ্ধ। আমি দেখেছি যে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তিন শ্রেণীর হিন্দু বাঙালির মধ্যে একটা বিপুল অংশ তারা কিন্তু মমতার বিরুদ্ধে চলে গেছেন, যারা কিন্তু 2011, 2016 এবং 2021-এ মমতাকে ভোট দিয়েছেন যে ভালো কিছু হবে এইটাই আশায়। সুতরাং একদিকে মানুষের ডিসস্যাটিসফ্যাকশন, অন্যদিকে এসআইআর, এবং তৃতীয় বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এন্টায়ার রাষ্ট্র এই নির্বাচনে অংশীদার হয়ে গিয়েছিল। মানে ইট ওয়াজ আ ব্যাটল বিটুইন দ্য এন্টায়ার স্টেট ভার্সেস ওয়ান সিঙ্গেল পলিটিক্যাল পার্টি। কেন সেটা হচ্ছে যে যেভাবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, ভারতের সেন্ট্রাল ফোর্স আছে 3,500 কোম্পানি, পশ্চিমবঙ্গে 2 দফাতে নিযুক্ত হয়েছে, এক দফাতে 2400 মানে 2,400 কোম্পানি করে, এবং সমস্ত ভোট গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের সমস্ত দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পিএসসি অর্থাৎ পাবলিক সেন্টার আন্ডারটেকিং, যারা সরাসরি কেন্দ্রের অধীনে, তাদের কর্মীদের দিয়ে করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্যের পুলিশকে একেবারে আউটার পেরিফেরিতে রাখা হয়েছে, ইনসাইড যে দুটো পেরিফেরি ওয়াজ ব্যান্ড বাই সেন্ট্রাল ফোর্সেস। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে 650 বিউরোক্র্যাটস, পুলিশ বড় কর্তা, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন সেট অফ লোককে নিয়ে আসা হয়েছে, এবং এটা খুব প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে, যার ফলে এন্টায়ার স্টেট ওয়াজ ইনভলভড ইন ইট। আর তার বিরুদ্ধে লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা অসম লড়াই ছিল, কিন্তু এর অর্থ এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আবাহন করেননি। তার দল বিভিন্ন ধরনের, তার যে দুর্নীতি, তিনি মানুষের থেকে সরে যাওয়া, প্রতিকারহীনতা, এই কারণে কিন্তু এটা সম্ভবপর হয়েছে। এবার আপনি যেটা জিজ্ঞেস করছেন যে ভারত বাংলাদেশের প্রভাব কি পড়বে, অবশ্যই প্রভাব পড়বে। আমি মিস্টার আলতাফ পারভেজের সঙ্গে একেবারে সম্পূর্ণ একমত। এই প্রথম স্বাধীনতার পর থেকে এই প্রথম বাংলাদেশের প্রায় চতুর্দিকে বিজেপি কিন্তু বেষ্টনী করে ফেললো। ত্রিপুরা ইজ রুলড বাই বিজেপি, আসাম ইজ রুলড বাই বিজেপি, মেঘালয় বিজেপি শাসক দলের শরিক, এবং পশ্চিমবঙ্গ হতে চলেছে বিজেপি। এর ফলে বিজেপির যে রাজনৈতিক চরিত্র
সেই চরিত্রের ঠিক উল্টো দিকে যে চরিত্র বাংলাদেশে আছে তারা উৎসাহিত হবে। কারণ আমরা দেখেছি, বরাবরই এটা আমরা দেখে এসেছি যে ভারতবর্ষে যত বেশি মুসলমানদের ওপর অত্যাচার হয় সেটার একটা প্রতিক্রিয়া বাংলাদেশে দেখা যায়। বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচারের গল্প বা কাহিনী যেগুলো শোনা যায় তার একটা প্রতিক্রিয়া আমাদের দেশে হয়। এটা খুব স্বাভাবিকভাবেই হবে। কিন্তু একটা সিলভার লাইনিংও আছে। এটাও কিন্তু আমার মনে হয় যে এটা একটা অন্য ধরনের গতি একটা পেলেও পেতে পারে। তিস্তা পানি চুক্তি, যেটা 2011 সাল থেকে আজ পর্যন্ত হয়নি। মনমোহন সিং করতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেওয়ার জন্য। 2014 থেকে নরেন্দ্র মোদী তিনি এসে করতে পারেননি, এবং বারবার ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে যেটা জানানো হয়েছে, বলা হয়েছে যে ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে জবরদস্তি তারা কিছু করতে পারেন না। এই প্রথম কিন্তু ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকার যেটা বিজেপি হতে চলেছে তারাই কিন্তু কেন্দ্রে রয়েছে। এবং এই যে ডবল ইঞ্জিন সরকার, এখানে কিন্তু ওই যুক্তরাষ্ট্রীয় কাঠামো করতে দিচ্ছে না, এই অজুহাতটা কিন্তু ভারত সরকারের থাকবে না। সুতরাং সেখান থেকে বাংলাদেশের আমার মনে হয় একটা আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে, যে যেহেতু পশ্চিমবঙ্গ এবং বিজেপি একই দল শাসন করবে, শাসন ক্ষমতায় আসছে, সুতরাং তারা এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অজুহাত দূরে ফেলে দিয়ে একটা সচেষ্ট হবে যে যাতে তিস্তা পানি চুক্তি, এই যে একটা এত বছর ধরে যেটা ঝুলে রয়েছে, সেটার যদি সমাধান করা যায় তাহলে হয়তো দুদেশই উপকৃত হবে। শুধু তাই নয়, এই ডিসেম্বরে গঙ্গা পানি চুক্তিও কিন্তু নবীকরণ হওয়ার কথা, নবায়ন হওয়ার কথা। সময় গিয়ে যদি সেটা এক্সটেন্ড হয় তাহলে এক্সটেন্ড হবে, যদি না হয় সেটাকে আলোচনা শুরু হবে। সেক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বিহার যারা স্টেক হোল্ডার, তারা দুজনেই কিন্তু বিজেপি সেখানে ক্ষমতাসীন। সুতরাং কেন্দ্র, বিহার, পশ্চিমবঙ্গ যেহেতু একই দল শাসন করছে, সুতরাং বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নতি হওয়ার, অন্তত এই পানি সংক্রান্ত বিষয়ে উন্নতি হওয়ার যথেষ্ট আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আমি দেখতে পাচ্ছি। হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু অজুহাতটা আর চলবে না। জি, ধন্যবাদ সৌম্যদা। আমরা এই জায়গা থেকেই আমরা আলতাফ পারভেজকে জিজ্ঞেস করতে চাই যে তিস্তা পানি চুক্তি, গঙ্গা পানি চুক্তিও এবছর শেষ হয়ে যাচ্ছে, তো এটার আসলে কোনো প্রভাব পড়বে কিনা, নাকি আরো কঠিন অবস্থায় পড়বে এই জায়গাটা? দেখুন, ভারতের সাথে বাংলাদেশের তো অনেকগুলো দ্বিপাক্ষিক বিষয় আছে যেগুলো ফয়সালা হচ্ছে না, ঝুলে আছে। বাণিজ্যিক ভারসাম্যহীনতার একটা ব্যাপার আছে, সীমান্তে রক্তপাত বন্ধের একটা ব্যাপার আছে, পানির একটা ব্যাপার আছে। কিন্তু এগুলা সবগুলোই আলাদাভাবে দেখলে আমরা কারিগরি সমস্যা আকারে মনে হয় যে পানি একটা সেপারেট বিষয়, বাণিজ্য আরেকটা বিষয়, সীমান্ত ব্যবস্থাপনা বোধহয় আরেকটা বিষয়। কিন্তু এই যে কোনো বিষয় যখন আলোচনার টেবিলে উঠে, সেটাকে প্রভাবিত করে মূলত নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্কের উপর। মানে উভয় দেশের রাজনীতিক এবং আন্তর্দেশীয় সম্পর্ক, কূটনীতিক সম্পর্ক দ্বারা প্রত্যেকটা কারিগরি বিষয় প্রভাবিত হয়। পানি বাংলাদেশ তার ন্যায্য হিস্সা তখনই পাবে যখন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সুসম্পর্ক থাকবে, এবং সেই সম্পর্কে অন্তত পানির ক্ষেত্রে এবং সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি বলবো রাজ্যে কারা ক্ষমতায় আছে সেইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, পশ্চিমবঙ্গে তো এবার প্রথম বিজেপি সরকার আসলো বা আসবে। আসামে কিন্তু বিজেপি ক্ষমতায় আছে আগে থেকেই, কিন্তু আসাম সীমান্তে, আসামেও বিজেপি ক্ষমতায়, নয়াদিল্লিতেও বিজেপি ক্ষমতায়, কিন্তু আসাম সীমান্তে কিন্তু ফেন্সিং হয়েছে, প্রাচীর বসেছে, এবং এই সীমান্তে পুশিং কিন্তু হচ্ছে। ফলে এই যে রাজ্য এবং কেন্দ্রে একই ধরনের সরকার থাকার চেয়েও আমার মনে হয় পানি পাওয়ার বিষয়টা নির্ভর করছে উভয় দেশের কেন্দ্র টু কেন্দ্র সম্পর্কের উপর। কিন্তু যেটা বিপদের দিক, যে পশ্চিমবঙ্গ বিজেপি এবং আসামের বিজেপি যেই রাজনীতিক মুডে গত 15-20 বছর রাজনীতি করেছে, যেটাকে রাজনীতিক পণ্য করেছে, তার একটা বড় পণ্য ছিল বাংলাদেশ বিরোধিতা, বাংলাদেশ ঘৃণা, তথাকথিত অবৈধ বাংলাদেশিদের প্রসঙ্গ। ফলে তারা এই রাজনীতি ছেড়ে দিবে না। এইটা তো তাদের জন্য একটা সোনার মতো ফসল, স্বর্ণালী ফসল দিয়েছে, সোনার ফসল দিয়েছে। ফলে আমার মনে হয় স্থানীয় রাজনীতির কারণে যখন পানির প্রসঙ্গ আসবে, নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি তখন এটার বিরোধিতা করবে, এবং শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন, তিনি সেই বিরোধিতার জায়গায় ছেড়ে দিবেন কিনা আমার গভীর সন্দেহ হয়। ফলে বাংলাদেশ এবং ভারতের কেন্দ্রীয় সম্পর্ক যদি অত্যন্ত দৃঢ় হয়, তাহলেই কেবল
আশাবাদী হওয়া যায় এগুলো। এবং ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি ভারত পানি, বাণিজ্য, সীমান্ত ইত্যাদি বিষয়ে তখনই বাংলাদেশকে কিছুটা ন্যায্য ছাড় দেয় যখন সে অনেক বেশি আকারে নিজে কোনো কিছুতে লাভবান হয়। এরকম লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেই কেবল বাংলাদেশ পানির ন্যায্য হিসাব পেতে পারে। জি, ধন্যবাদ আলতাফ পারভেজ। আমরা একেবারে আহ, এই পর্বের শেষবারের জন্য সৌম্য বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছি। সৌম্যদা, এই যে যে আমরা যে কথাটি বলছি শুনছি যে মমতার রাজনৈতিক জীবনের কি আসলে ইতি হয়ে হয়ে গেল? কারণ তৃণমূল কংগ্রেস অনেকটা এক ব্যক্তি কেন্দ্রিক একটি দল হয়ে উঠেছিল, কিন্তু এটি আপনার কাছে একটি জিজ্ঞাসা যে মমতার আসলে সূর্যাস্ত ঘটে গেল কিনা। বিপরীতে বা সম্পূরকভাবে আরেকটু জানতে চাই, গত নির্বাচনের চেয়ে এই নির্বাচনের একটি ছোট্ট একটি ব্যতিক্রম আছে। গতবার তৃণমূল এবং বিজেপির বাইরে খাতা খুলতে পেরেছিল একটি ছোট দল, নওশাদ সিদ্দিকী, একটি আসনে। সিপিএম বা তার জোট, বাম জোট এবং কংগ্রেস কোনো খাতা খুলতে পারেনি। কিন্তু এবারে আমরা ট্রেন্ডে দেখতে পাচ্ছি তারা একটি, দুটি, কখনো তিনটি এভাবে এগিয়ে যাচ্ছে। এই জায়গাটি থেকে যদি আপনি সর্বশেষ আলাপটা শুরু করেন। তার আগে আমি ছোট্ট করে একটু বলে দিই, এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এক হলে যে সুবিধাটা হয়, সেই সুবিধাটা কিন্তু আমরা দেখেছি ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তির ক্ষেত্রে। আপনাদের মনে আছে যে এই স্থল সীমান্ত চুক্তির বিরোধিতা প্রবলভাবে করেছিল আসামের বিজেপি, তখন কেন্দ্রে কিন্তু কংগ্রেস সরকার। তারপরে যেই 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার এলো, তারা কিন্তু আসামের বিজেপির আপত্তিকে উপেক্ষা করে স্থল সীমান্ত চুক্তিটা করেছিল। সুতরাং যদি কেন্দ্র এবং রাজ্যে একই ধরনের সরকার হয়, পানির ক্ষেত্রে অন্তত বিশেষ করে যেহেতু তিস্তা পশ্চিমবঙ্গ এবং দিল্লির ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, সেক্ষেত্রে করা সহজতর, বা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না এই অজুহাতটা খাটবে না। নাও কাম টু দ্য ইয়োর পয়েন্ট, আপনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা সূর্যাস্ত, তিনি শেষ কিনা। দেখুন, রাজনীতিতে শেষ বলে কিছু হয় না, দেয়ার ইজ নো ফুল স্টপস। রাজনীতিতে সবসময় কমা থাকে, সেমিকলন থাকে, ড্যাশ থাকে, হাইফেন থাকে, কিন্তু ফুল স্টপ রাজনীতিতে থাকে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স এখন 70-71, তার সামনে হয়তো আরো 4-5 বছর কি 10 বছরের রাজনীতি, সক্রিয় রাজনীতি থেকে থাকে, এবং তিনি খুব লড়াকু মহিলা। সুতরাং তিনি যে একেবারে শেষ হয়ে গেলেন বা শেষ হয়ে যাবেন, বা তার এই চলে যাবার পরে 15 বছর একটানা ক্ষমতায় থাকার পরে চলে যাবার পরে, এটা বলার সময় এখনো আসেনি। আগামী দিনের ঘটনা প্রবাহ সেটা দেখে বোঝা যাবে। তবে এই বিষয়ে হয়তো আমার সন্দেহ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যাদের ওপরে, বিশেষ করে তার ভাইপো, তার উপরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির যে চাপ, হয়তো সেটা আগামী দিনে বাড়বে। এবারে আমরা দেখেছি আপনার দ্বিতীয় প্রশ্ন, যে আইএসএফ বা কংগ্রেস বা তৃণমূল, এরা যারা এবারে খাতা খুলতে পারছে, অতীতে কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু খাতা খুলতে পারেনি। মাফ করুন, আমি তৃণমূল বলে ফেলেছিলাম, কংগ্রেস বা সিপিএম তারা কোনো আসন জিততে পারেনি। এবারে কিন্তু তারা এখনো পর্যন্ত যার ট্রেন্ড, তাতে হয়তো তাদের উপস্থিতি বিধানসভায় থাকবে। এই উপস্থিতি আগামী দিনে কিভাবে কি কোন পরিণতি লাভ করবে সেটা একটা বিষয়। তবে এখান থেকে একটা অন্য বিষয় যেটা আমরা একটু হয়তো এগোতে পারি, যে যেহেতু বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে একটা জোট আছে যার নাম ইন্ডিয়া, INDIA জোট, যে জোটে তৃণমূল কংগ্রেসও কিন্তু আছেন, কংগ্রেসও আছে, বামপন্থীরাও আছে, অর্থাৎ সিপিএম, সিপিআই, বামপন্থীরাও আছে। সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন আমরা দেখেছি যে রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিতে চরম অনীহা তার ছিল, তিনি একেবারেই চাননি, এবং এমন তিনি পদক্ষেপ মাঝে মধ্যেই করেছেন যেটা কেন্দ্রের বিজেপি সরকারকে সাহায্য করেছে। এখন তিনি যখন ক্ষমতাচ্যুত হয়েছেন, তাতে তিনি এই ইন্ডিয়া জোটকে অনেক বেশিভাবে বা বড়ভাবে আঁকড়ে ধরবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে তার রাজনৈতিক সার্ভাইভালের জন্য এটা ছাড়া, এটা এই ধরা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি একা চলতে পারবেন না। এতদিন ধরে বিভিন্ন লোক বিভিন্ন সেটিং এর কথা বলতো, আজকে তো বোঝা গেল যে দেয়ার ওয়াজ নো সেটিং বিটুইন বিজেপি অ্যান্ড তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেসকে এখন যদি রাজনৈতিক দিক থেকে যদি সার্ভাইভ করতে হয়, তাহলে ওই সর্বভারতীয় জোটে গিয়ে একতাবদ্ধ হয়ে বিজেপির মোকাবিলা করা ছাড়া আর কোনো উপায় নেই। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সক্রিয় হবেন, কতটা তিনি এগোবেন,
সেটা কিন্তু আগামী দিনে ঘটনা প্রবাহ দেখলে বোঝা যাবে। ধন্যবাদ সৌম্য বন্দ্যোপাধ্যায়। আমরা এতক্ষণ কথা বলছিলাম সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি, যদিও তিনি এখন কলকাতাতে আছেন এই নির্বাচন উপলক্ষে। সৌম্যদা, নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে আপনার সাথে আমাদের আবার দেখা হবে। আমরা আমাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন প্রথম আলোর কলকাতা প্রতিনিধি শুভজিৎ বাগচি। আমি স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি। শুভজিৎ বাগচি, শুভজিৎ দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো আপনি কেমন আছেন? কেমন নির্বাচন দেখলেন? বলেন, সর্বশেষ খবর আপনার থেকে একটু শুনি। স্টুডিওতে রয়েছেন আলতাফ পারভেজ। আলতাফ পারভেজ ভাই আপনার সঙ্গে যোগ দেবেন। জি, খুবই এক্সাইটিং, খবর শুনতে চাই শুভজিৎ বাগচির কাছ থেকে। খুবই এক্সাইটিং। আমার মনে আছে 1977 সালে যখন বামফ্রন্ট ক্ষমতায় এলো, আমার বাড়ির সামনে একটা মাঠ আমরা দেখেছিলাম। জ্যোতিবাবু কিছুদিন পরে এসে জ্যোতি বসু সিপিআইএম এর নেতৃত্বে ছিলেন, বামফ্রন্টের নেতৃত্বে ছিলেন, তার বক্তৃতা শুনেছিলাম। তারপরে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন, তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। আজকে অবশ্য কোথাও যেতে পারিনি। নরেন্দ্র মোদী, যিনি বিজেপিকে সামনের দিকে লিড করলেন, তাকে টিভিতেই দেখতে হলো। এবং আমি অন্য টেলিভিশন স্টুডিওতে ছিলাম। শুভেন্দু তো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই নির্বাচনে। হ্যাঁ, ফলে খুবই এক্সাইটিং। মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা একটা সাংঘাতিক এক্সাইটিং দিন। কারণ হিন্দুত্ববাদী শক্তি, যাদের একটা উত্থান 1952 সালে প্রথম নির্বাচনে হয়েছিল, 13টা আসন জনসংঘ এবং হিন্দু মহাসভা পেয়েছিল। তারপরে মনে করা হয়েছিল তারা পরবর্তীতে ক্ষমতায় আসবে, কিন্তু আসতে পারেনি 80 বছরে। তারা আজকে একটা রেকর্ড করলো, যে কারণে প্রধানমন্ত্রী বলেছেন যে তপস্যা করছিলাম, সেই তপস্যার ফল পেলাম, এইরকম কিছু একটা তিনি বলেছেন। ফলে এটা নিশ্চয়ই একটা খুব এক্সাইটিং দিন। এর পরে কি হবে সেটা পরের ব্যাপার। জি, ধন্যবাদ শুভজিৎ বাগচি। তো আপনার কাছে আমি কিছু ছোট ছোট প্রশ্ন করে নিই সুযোগে। যে এই নির্বাচনে আমরা দেখলাম যে সিপিএম খাতা খুলতে যাচ্ছে, গত নির্বাচনে তারা শূন্য ছিল। কংগ্রেস খাতা খুলতে যাচ্ছে, যদিও আমরা দেখেছি যে তাদের মূল নেতা মিস্টার অধীর চন্দ্র, উনি পিছিয়ে আছে। আমি জানি না সর্বশেষ ফলাফলে কি হয়েছে। আবার আরেকটি ব্যাপার, নওশাদ সিদ্দিকী আইএসএফ, তিনি গতবার বিজয়ী হয়েছিলেন একমাত্র এই তৃতীয় দলের প্রার্থী হিসেবে, এবারও তিনি এগিয়ে আছেন। আরেকটি হচ্ছে মমতার তৃণমূল ভেঙে বলে চলে না, তৃণমূলের নেতা ছিলেন মিস্টার হুমায়ুন কবির, তিনিও একটি দল করেছেন। আমি মাঝে মাঝে দেখছিলাম যে তিনিও দুটি আসনে এগিয়ে আছে। তো এই ছোট দলগুলোর অবস্থান যদি আপনি বলতেন শুভজিৎ দা। আমি আপনাকে সেটা বলছি, কিন্তু আমি আশা করি আপনি আমায় এটা বলতে দেবেন যে এই যে তৃণমূলের হার, তার কতগুলি নির্দিষ্ট কারণ আছে আমার মনে হয়, যেটা আমার মনে হয় বলা দরকার। আমি জানি না আগে বলা হয়েছে। হ্যাঁ, সেটা দেখুন, 1 নম্বর ফ্যাক্টর, যেটা খুব একটা পশ্চিমবঙ্গে বলা হচ্ছে না, কিন্তু আমার মনে হয়েছে, এবং অন্তত 2জন সোশ্যাল সায়েন্টিস্টের সঙ্গে আমার কথা হয়েছে যারা খুব ক্লোজলি এই নির্বাচন ফলো করছিলেন। একজন অধ্যাপক সমীর দাস, খুব নামকরা লোক পশ্চিমবঙ্গে, এবং অধ্যাপক মহিদুল ইসলাম, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, পশ্চিমবঙ্গের যে খুব নামকরা সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউট, তাদের দুজনের সঙ্গে। দেখুন, এই নির্বাচনে একটা জিনিসকে অবজ্ঞা করা যাচ্ছে না, সেটা হচ্ছে ভাইপো ফ্যাক্টর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন নির্দ্বিধায় বলা যায় যে এই ফলের জন্য অনেকাংশে তিনি দায়ী। কারণ একটা দীর্ঘ সময় ধরে এইরকম একটা তৃণমূলের ভিতরে দুটি দল তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাকশন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যাকশন। এবং সেইখানে তিনি তৃণমূলের যে পোড় খাওয়া অভিজ্ঞ যে রাজনৈতিক নেতা, তাদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, যারা অতীতে কংগ্রেস করেছেন, মানে বিরাট অভিজ্ঞতা, 50 বছর 60 বছরের অভিজ্ঞতা, সেইখানে সামান্য 30 এই যুবকই বলবো, তিনি আমার থেকেও অনেক ছোট, তিনি কিন্তু এদের সবাইকে সাইডলাইন করে দিয়েছেন। মানে বিরাট বিরাট নেতা, কিন্তু এরা দীর্ঘদিনের নেতা, তাদের সাইড। আজকে এটা নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে এখন হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের লোকে একটু সমীহ করে, এখনো করছে তৃণমূলকে, কিন্তু এই প্রশ্নটা এখানে তোলা প্রয়োজন যে কেন তাকে এতটা জায়গা দেওয়া হলো। এবং যেখানে তিনি নিয়ে এলেন এই যে আইপ্যাক বলে একটা সংগঠনকে, যেটা আগের বার খুব ভালো কাজ করেছিল, কারণ প্রশান্ত কিশোর বলে একজন ছিলেন, যিনি এবার নির্বাচনে গিয়ে দাঁড়িয়েছেন বিহারে। এখন এই আইপ্যাকের প্রধান প্রশান্ত কিশোর বিগত সময়ে অনেক জায়গায় ভালো কাজ করেছেন, বিজেপির হয়ে করেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এবং মনে রাখতে হবে যে তার কিন্তু একটা সামাজিক চেতনা আছে, একটা রাজনৈতিক চেতনা আছে, তিনি একটা রাজনৈতিক প্রোডাক্ট। অথচ এই যে নতুন আইপ্যাক এসছে,
এদের কোনো মানে আমাদের রাজ্যটা মনে হচ্ছিল যেন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি একটা পলিটিক্যাল পার্টিকে বারবার জিতিয়ে দিচ্ছে। এটা তো পলিটিক্স, তো ইভেন্ট ম্যানেজমেন্ট নয়, এখানে তো পলিটিক্যাল চেতনা লাগে, রাজনৈতিক চেতনা লাগে, পলিটিক্যাল অ্যাকিউমেন্ট, যে কথাটা বলেছেন অধ্যাপক সমীর দাস, যে পলিটিক্যাল অ্যাকিউমেন্ট হারিয়ে যাচ্ছিল। সেদিক দিয়ে দেখতে গেলে ভালো হয়েছে, কারণ একটা পলিটিক্সের জয় হয়েছে, যেই জিতুক পলিটিক্সের জয় হয়েছে, যেটা তৃণমূল হারিয়ে ফেলছিল, যে একটা এই সমস্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। দ্বিতীয় কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ধরুন এই যে দুটো ফ্যাক্টর আমি বললাম, এখন অনেকগুলো ফ্যাক্টর আছে, তা সেগুলো হয়তো পরে আমরা ফিরে আসবো যদি আপনি আবার প্রশ্ন করেন। ধর্মীয় মেরুকরণের ফ্যাক্ট অথবা এসআই এর ফ্যাক্ট। হ্যাঁ, এসআইআর এ আসছি, তার আগে ধর্মীয় মেরুকরণের প্রশ্নে দেখুন, মুসলমান সম্প্রদায় 75% 80% ভোট দিয়ে আসছিল তৃণমূল কংগ্রেসকে। তারা দুটি জিনিসে প্রচন্ড খেপে যায় এইবারে। একটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি নিয়ে যে আইনটা পাস হয়, সেটা এখানে করা হবে না বলা হয়েছিল, তারপরে সেটা এখানে করা হয়েছে। দ্বিতীয় কথা, এই যে অনগ্রসর শ্রেণীর জন্য যে একটা কোটা ছিল, সেই কোটা থেকে আংশিকভাবে মুসলমানদের বাদ দেওয়া হয়েছে, তাদের একটা ক্ষোভ ছিল। এখন তৃণমূল কংগ্রেস যেটা ভেবেছিল যে এইটা তারা মুসলমান ভোটটা 75-80% পেত, এটা 85-90-95% যাবে। এই দুটো মুসলমান পার্টি আসার ফলে, দুটো, একটা আগেই এসেছিল মুসলিম প্রধান পার্টি, একটা হচ্ছে এই আইএসএফ, তারা দক্ষিণবঙ্গে ভোটটা পেয়েছে কিছু, এবং আমাদের দেখতে হবে যে কত আসনে তারা অ্যাকচুয়ালি কত ভোট পেয়েছে, যেটা তৃণমূলের ভোট যেটা কেটেছে। আর দ্বিতীয় হচ্ছে এই যে হুমায়ুন কবিরের দল মুর্শিদাবাদ মালদা অঞ্চলে কতটা ভোট কেটেছে। মনে রাখতে হবে হুমায়ুন কবিরের দল কিন্তু দুটি আসনে এগিয়ে রয়েছে, হুমায়ুন কবির নিজেও এগিয়ে রয়েছেন, সম্ভবত একটিতে তিনি জিতেও গিয়েছেন। ফলে মুসলমানরা যতটা মানে আস্থা তাদের এখনো রয়েছে, কিন্তু যতটা থাকা দরকার ছিল সেইটা বোধহয় নেই। আর উল্টো দিকে যেটা হলো সেটা হচ্ছে একটা অবিশ্বাস্য জিনিস হলো, সেটা হচ্ছে 2019 সালে হিন্দুদের ভোট 57% পেয়েছিল বিজেপি। তাতে তৃণমূলের ভোট, মানে সেটা লোকসভা নির্বাচন ছিল, কিন্তু বিধানসভার অংশগুলি যদি দেখেন ওই লোকসভায়, তাহলে সেটা 126-এ চলে গিয়েছিল। এইবারে সেটা 200 ক্রস করে গিয়েছে। তার মানে এটা বোধহয় ভারতে একটা রেকর্ড হলো যে হিন্দু ভোটের এইরকম কনসলিডেশন গুজরাটেও সম্ভবত হয়নি। 75%, 70 থেকে 75%, মানে 57% হয়ে যদি 126টা বিধানসভা সেগমেন্টে তারা যেতেন 57% পেয়ে, তাহলে 75% পেতে হবে তাদের 200-র ওপরে যেতে, যেটা 2/3 মেজরিটি, এবং সেটা তারা চলে গিয়েছেন, বা এখনো যা কাউন্টিং এর যা ট্রেন্ড তাতে তারা 2/3 পেয়ে যাবেন। এটা তো একটা অবিশ্বাস্য হিন্দু কনসলিডেশন। এটার এই ধর্মীয় মেরুকরণের কারণে হয়েছে। এবং এসআইআর এর প্রশ্নে এইটা একটা গ্রে জোন, যে এসআইআর এর জন্য তৃণমূল কতটা হারলো, কোন কোন আসনে হারলো, এটা আমরা তখনই বলতে পারবো যখন আমরা এক্সাক্ট মার্জিনগুলি পাবো, এবং ওই আসনে কত কত ভোট বাদ গেছে, তার মধ্যে কত হিন্দু কত মুসলমান, এইটা বুঝতে পারবো। এটার জন্য একটু সময় লাগবে, মানে অনেকগুলো ডেটা আমাদের পেতে হবে এবং কম্পাইল করতে হবে। কিন্তু আবার মতুয়া ভোট কি কোনো প্রভাব ফেলেছে শুভজিৎ বাগচি? মতুয়া ভোট তো বিজেপির সঙ্গেই থেকেছে, কারণ উত্তর 24 পরগনা নদিয়াতে বিজেপি ঢেলে ভোট পেয়েছে, এবং মতুয়া অঞ্চলে তারা ঢেলে ভোট পেয়েছে। না হলে আপনি যদি ম্যাপটা দেখেন, পুরো দক্ষিণবঙ্গ, যেটাকে দুর্গ, মানে যেটা তৃণমূল কংগ্রেসের দুর্গ, সেই দুর্গে আমি যেটা গতকালও আপনাকে বলেছিলাম যে এই দুর্গে দাঁত ফোটাতে হবে, এই দুর্গে থাবা বসাতে হবে বিজেপিকে। থাবা তারা বসিয়েছেন। আমি যেটা আপনাকে বলেছিলাম যে কাজের মাসি যারা আমরা বলি, ডোমেস্টিক হেল্প, যারা সাউথ বেঙ্গল থেকে কলকাতায় এসে কাজ করেন, এই মহিলারা, দুস্থ নিম্নবিত্ত মহিলারা যারা এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, নিশ্চিতভাবে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এক ধরনের তাদের ভালোবাসা থেকেই তারা ছিলেন, তারা নিশ্চিতভাবে আজকে সরে গিয়েছেন বিজেপির দিকে। না হলে এটা হতে পারে না। হিন্দু ভোট সেটাকে ওই সনাতনী ব্র্যাকেটের মধ্যে এনে, মানে দলিত একদিকে, অনগ্রসর জাতি একদিকে, আপার কাস্ট একদিকে, সবটাকে তারা এক জায়গায় আনতে পেরেছেন। মনে রাখবেন যে 293 আসন এখন, কারণ একটি আবার ভোট হবে একটিতে, এর মধ্যে কিন্তু 70 থেকে 80টা আসন কিন্তু বিজেপি প্রায় ছেড়ে দিয়েছিল, কারণ সেটা হচ্ছে মুসলমান প্রধান আসন। ছেড়ে দিয়ে তারা যে, অর্থাৎ তারা লড়ছিল 220টা আসন, মোটামুটি ভাবে 220টা আসন তারা সিরিয়াসলি লড়ছিল।
তার মধ্যে তারা 200টা আসন পেল, মানে তাদের স্ট্রাইক রেট 80%, 85%। এটা একটা এর বাইরে অবিশ্বাস্য। বাইরে আমি একটা কথা যোগ করি যে মুর্শিদাবাদ, মালদা ওই জায়গা থেকেও কিছু কিছু আসনে এগিয়ে আছে বিজেপি, এমন খবর আমি দেখেছি। হ্যাঁ, তাহলে তার ওই কারণ জায়গাটি কেন মুর্শিদাবাদ, হলো? হ্যাঁ মুর্শিদাবাদ মালদার যে শহরাঞ্চলে আগের বারও যখন একটা তৃণমূল ঝড় ছিল, সেই তৃণমূল ঝড়েও মুর্শিদাবাদে কিন্তু তারা 2টি আসন পেয়েছিল। 20টির মধ্যে বিজেপি 2টি আসন পেয়েছিল, কংগ্রেস কিছু পায়নি, সিপিএম কিছু পায়নি। আর মালদায় তারা 4টি আসন পেয়েছিল 12টির মধ্যে। ওই মুসলমান প্রধান অঞ্চলে, যেখানে 50%-এর ওপরে মুসলমান মেজরিটি মালদায় এবং 70%-এর ওপর মুর্শিদাবাদে, সেখানে তারা তৃণমূল ঝড়েও পেয়েছিল। এইবারে ওই অঞ্চলগুলিতে তারা হিন্দু প্রধান, ওই দুটি জেলায় যেটা হিন্দু প্রধান অঞ্চল, সেই হিন্দু প্রধান অঞ্চলে তারা তাদের ভোটটাকে ধরে রাখতে পেরেছে। তার সঙ্গে সঙ্গে কিছুটা ভোট হয়তো সিপিএম কেটেছে, কিছুটা ভোট হয়তো কংগ্রেস কেটেছে। কারণ এবার তো দেখতে পাচ্ছি সিপিএম এর ভোট অবশ্য বাড়েনি। আপনি যদি ওই ছোট দলের প্রশ্নে আবার ফিরে আসতে পারি, আপনার প্রথম প্রশ্নে, সিপিআইএম এর ভোট কিন্তু মাত্র এখনো পর্যন্ত 0.19% বেড়েছে, ওটা কিছুই নয়। ফলে সিপিএম এর যারা সেই আজ থেকে 10 বছর আগে বা 5 বছর, 6 বছর, 7 বছর আগে তৃণমূলের সঙ্গে ঝামেলার কারণে বিজেপিতে গিয়ে ভোট করেছিলেন, তারা আর বিজেপি থেকে ফেরেননি। এবারে যেটা সিপিএম আশা করেছিল, কমিউনিস্ট আশা করেছিল যে ভোটটা, তারা আপিলও করেছিলেন তাদের ভোটারদের কাছে যে এবার আর বিজেপিকে ভোট দেবেন না, ফিরে আসুন, আমরা শক্তিশালী হচ্ছি। তারা কিন্তু সিপিএম এ ফেরেননি। তারা সম্ভবত একটি আসন জিতবেন, কিন্তু তাদের ভোট পার্সেন্টেজ কিন্তু একেবারেই বাড়ছে না। কংগ্রেসের ক্ষেত্রেও একই কথা বলা যায়, তাদের ভোট সামান্য বেড়েছে, 2টি আসন হয়তো পেয়েছেন, কিন্তু তাদের ভোটও খুব একটা বাড়েনি। এবং সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রথমবার গত 15 বছরে 7.5%, সম্ভবত 7.5% ভোট তাদের কমে গিয়েছে। এক্সাক্ট ফিগারটা দেখতে হবে, 7.5 থেকে 8% ভোট তাদের কমেছে। অন্যদিকে 7.5 থেকে 8% ভোট বেড়ে গিয়েছে মানে বিজেপি। এবং আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, সেটা হচ্ছে নোটা, মানে 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 রাইট টু নট টু ভোট, মানে আমি ভোট দেবো না, তার জন্য আমি নোটাতে গিয়ে ভোট দেবো। এই নোটার ভোট কিন্তু আগের বার 1%-এর উপরে চলে গিয়েছিল, এবার সেটা 0.7%-এ নেমে এসছে। অর্থাৎ 0.5% ভোট ওখান থেকে বিজেপিতে সুইচ করেছে। এবং এই 0.5%-এর জন্য যেটা আমাকে অনেকে বললেন গত কয়েক ঘন্টায়, সেটা হচ্ছে বিজেপি এবং আরএসএস বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে নোটায় ভোট দেবেন না, নোটাতে ভোট দেবেন না, ওটা হচ্ছে ভোট নষ্ট। এটা বুঝিয়েছে, মানে তারা কত ক্লিনিক্যালি কাজ করেছে সেটাই আমি বোঝাতে চাইছি যে তাদের আরএসএস তাদের যেভাবে কাজ করেছে, সব স্তরে কাজ করেছে, প্রশাসন কাজ করেছে, এবং বিজেপি নেতৃত্ব, আরএসএস এবং বিজেপি মিলিয়ে যে যৌথ নেতৃত্ব, যা নিয়ে আমরা অতীতে আলোচনা করেছি, তারা কাজ করেছে। তার ফলে এইটা উল্টো দিকে অ্যান্টি ইনকামবেন্সি তো ছিল, এবং তৃণমূলের এই যে উপদল দল গোষ্ঠী লড়াই, আমরা দেখেছি কিছুদিন আগেই কাজল শেখ এবং এই অনুব্রত মণ্ডল তারা বীরভূমে কিভাবে নিজেদের মধ্যে লড়াই করছিলেন। মঞ্চের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তারা লড়াই করে অনুব্রত মণ্ডল বেরিয়ে গেলেন। এইগুলোর যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট মানুষ তিতিবিরক্ত হয়েছেন এবং একটা দক্ষিণপন্থী দলকে ভোট দিয়েছেন প্রথমবারের জন্য। দেখা যাক এবার তারা কি করে। জি, ধন্যবাদ শুভজিৎ বাগচি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার আপনার কাছে আসব। আমরা এখন আমাদের স্টুডিওতে আলতাফ পারভেজ রয়েছেন, আলতাফ পারভেজের কাছে শুনতে চাই। শুভজিৎ বাগচির ব্যাখ্যা শুনলেন, আপনি আর কি যোগ করবেন নতুন করে? দেখুন, আমি একটা কথা বলতে চাই যে একটা কথা আছে ইংরেজিতে, বাংলা করলে এরকম, যে বিজয়ীর মুকুটে সবাই পালক যোগ করে, আর যখন কেউ হেরে যায় তখন সে এতিমের মতো আচরণ পায়। আজকে তৃণমূল হেরে গেছে, আমরা বিবেচনা করছি কেন, ওই 148-কে মাথায় রেখে আমরা বলছি যে হেরে গেছে। কিন্তু যদি 148 প্রসঙ্গটা আমরা বাদ রাখি, যে তৃণমূল গতবারের চেয়ে অনেক কম আসন পেয়েছে আর বিজেপি বিপুলভাবে বেশি পেয়েছে, এইটার কারণ যদি তৃণমূলের ভেতরে খুঁজি, তাহলে আমার মনে হয় আমরা সদুত্তর পাবো না। বরং এইটার কারণ আমাদের খুঁজতে হবে ভারতের কেন্দ্রে, যে কেন্দ্রে বিজেপির হয়ে কেন্দ্রের সরকার কি কি এমন করেছে যার ফলে ঘটনাটা ঘটেছে। অর্থাৎ ঘটে যাওয়া এই বিরাট ঘটনার উত্তরটা খুঁজতে হবে কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপে। এবং এটা শুভেন্দু অধিকারী একটা লাইন বলেছেন নির্বাচনের পরে, যে সনাতনীদের ধন্যবাদ। এই বাক্যের ভিতর কিন্তু ওইটার অনেকখানি উত্তর আছে। সেটা হলো সমস্ত হিন্দু ভোট যে আছে তার বড় অংশকে এই প্রথম পশ্চিমবঙ্গে তারা এক মার্কায় এনে সিল মারাতে পারলো, মোহর দিতে পারলো। এইটাই মূলত
ঘটেছে। এবং আপনি যেটা বললেন যে মুর্শিদাবাদের মতো জায়গায় কেন বিজেপি জিতলো, এটা একটা প্রশ্ন, তো একটা ধাঁধার মতো। সেইটা ঘটেছে কারণ বিজেপি বিরোধী শক্তি তো অনেক, এবং সবাই মোটামুটি আলাদা আলাদা ভাবে নির্বাচন করেছে। কংগ্রেস আলাদা, সিপিএম আলাদা, তৃণমূলের থেকে বিদ্রোহী অংশ আলাদা, তৃণমূল আলাদা। ফলে বিজেপি বিরোধী ভোট 4 ভাগ হয়েছে বলা যায়। এই যে পঞ্চমুখী প্রতিদ্বন্দ্বিতার ফলে যখন হিন্দু ভোট কনসলিডেট হয়ে গেল, তখনই তৃণমূলের জন্য সুবিধা হয়ে গেল। এইটা হলো এই নির্বাচনের মূলত স্থানীয় পর্যায়ের বড় একটা প্রবণতা আর কি। এবং কিন্তু এখন যেহেতু তৃণমূল হেরে গেছে, তখন আসলে আমরা নানাভাবে বলতে পারি তৃণমূলের দোষ কি কি ছিল, ত্রুটি কি কি ছিল, কিন্তু ঘটনা কিন্তু বিজেপির কারণে ঘটেছে। এবং সেটা এসআইআর, হিন্দু ভোট কনসলিডেশন, ভয়ভীতি দেখানো, তৃণমূলের সংগঠকদের বিরুদ্ধে দুর্নীতির মামলা, ঠিক যেগুলা গত 2 মাসে হয়েছে। এবং বিশেষভাবে আমি বলবো, বাংলাদেশে গত গণঅভ্যুত্থানের পর থেকে পশ্চিমবঙ্গে এবং ভারতে রোহিঙ্গা উল্লেখ করে যে প্রচারণা এবং বাংলাদেশ নিয়ে যে প্রচারণা, সেগুলো যে ভীতির আবহ তৈরি করেছে পশ্চিমবঙ্গের মূলধারার মানুষের মধ্যে। ইভেন কলকাতায় যেখানে শিক্ষিত মধ্যবিত্তদের বসবাসী বেশি, সেখানে তো বিজেপি একচেটিয়া ভাবে অনেক আসনে ভোট পেয়েছে। তাদের কাছে এটা হলো রোহিঙ্গা বিরোধী ভোট, পরিবর্তনের ভোট। পরিবর্তন কিন্তু যতটা না মমতাকে পরিবর্তন, তার চেয়ে পরিবর্তন হলো মুসলমানদের, তাদের ভাষায় প্রভাব কমানোর ভোট। মানে এইভাবে আসলে একটা ধর্মীয় মেরুকরণ যে এটা প্রধান প্রবণতা, সেখানেই আসলে উত্তরটা খুঁজতে হবে আমাদের। যে ধর্মীয় মেরুকরণের কথা বললেন, এই ঘটনাটি আসামে কিন্তু গত 2 বার হয়েছে। হ্যাঁ। ওখানে বদরুদ্দিন আজমল, মাওলানা বদরুদ্দিন আজমলকে দিয়েও কিন্তু এরকম একটা পার্টি খোলানো হয়েছিল বলে অপপ্রচার আছে, অথবা বদরুদ্দিন আজমল করেছেন, যেটি এবার পশ্চিমবঙ্গে আমরা মুর্শিদাবাদের ওখানে হুমায়ুন কবিরকে দেখলাম। এর ফলেও কিন্তু একই ধরনের সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু মুসলিম ভোট, ওখানেও 27-28, পশ্চিমবঙ্গেও 27-28, 29, তারপরেও কিন্তু একটি 2 জায়গাতে কিন্তু বিজেপি ক্ষমতায় আসলো। কিন্তু আসামে আমি বলতে চাই যে আসামে, পশ্চিমবঙ্গে যেমন এসআইআর একটা ভূমিকা রেখেছে, হিন্দু ভোট কনসলিডেশন একটা ভূমিকা রেখেছে, আসামে বিজেপি অন্য কৌশল নিয়েছিল কেন্দ্রীয়ভাবে। সেখানে হলো আসামের অনেকগুলো এলাকায় মুসলিমদের সংখ্যা এত বেশি ছিল যে সেখানে পার্লামেন্টে অন্তত 15 থেকে 20টি আসন মুসলিমরা পেতই, যে কোনো দলেরই, সকল দলই সেখানে মুসলিমদের প্রার্থী করতো এবং তারা বিজয়ী হতো। সেখানে এমন ভাবে নির্বাচনী আসনগুলো পুনর্বিন্যাস করা হয়েছে যে মুসলিম প্রধান আসন থেকে মুসলিম প্রধান এলাকা কিছু অংশ কেটে নিয়ে সেখানে হিন্দু প্রধান একটা এলাকা জুড়ে দেওয়া, বা হিন্দু প্রধান এলাকা থেকে মুসলিম প্রধান আসনকে অন্য জায়গায় জুড়ে দেওয়া। এইভাবে আপনি কি করিমগঞ্জ, না পুরো আসামে, পুরো ধুবড়ি, গোয়ালপাড়া, সব জায়গায় পুরো আসামে আসন বিন্যাস এমন হয়েছে। এবার দেখুন, ওই যে মাওলানা আজমল সাহেবের দল মাত্র 2টো আসন পেয়েছে, এবং সেখানে আসামের পার্লামেন্টে এবার ইতিহাসের সবচেয়ে কম মুসলিম বিধানসভা সদস্য থাকবে। এইটা বিজেপি আসলে এক এক জায়গায় এক এক কৌশল নিয়ে গিয়েছে। এখন আসামের এই ফলাফলের কারণ এই নয় যে মাওলানা আজমলের দলের অতীত কত খারাপ, আসলে বরং এই ফলাফলের কারণ খুঁজতে হবে আমাদের বিজেপি কি কৌশল নিয়েছিল। এবং আমি বলতে চাই যে দেখুন, রাজনীতি বিজ্ঞান তো আমরা পড়েছি বা দুনিয়া জুড়ে পড়ানো হয় আর্টস ফ্যাকাল্টি হিসেবে বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে। বিজেপি এটাকে কিন্তু প্রকৌশল বিদ্যায় পরিণত করেছে। ফলে এক এক রাজ্যে তারা এমন সব কৌশল নিয়েছে যেটা ওই রাজ্যের জন্য ফিট করে। আসামে কিন্তু এসআইআর এর অধ্যায় এনআরসির মাধ্যমে আগে শেষ করে দেওয়া হয়েছে। এবার আসন বিন্যাসের মধ্য দিয়ে সেখানে মুসলিম বিরোধী, মুসলিমদের বিধানসভা থেকে বাইরে রাখা গেল। পশ্চিমবঙ্গেও আমি বলবো তৃণমূলকে বাইরে রাখা মানে, তৃণমূল, কংগ্রেস, সিপিএম কে বাইরে রাখা মানে আসলে সংখ্যালঘুদেরই এক ধরনের ভবিষ্যতের জন্য বাইর করে দেয়া বিধানসভার জায়গা থেকে। ফলে এখানে কিন্তু ধর্মীয় ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি বলবো এটা কিছুটা 47-এর আবার পুনরাবির্ভাবও বলা যায় এই ঘটনাগুলো। এই বাংলাদেশের আশপাশের দিয়ে যে নির্বাচনের ঘটনা, ফলাফল, মানে দক্ষিণ এশিয়ায় আমি বলবো 47-এ যে পরিচয়বাদী রাজনীতির যে মানে উত্থান আমরা দেখেছিলাম, এই ঘটনাগুলো কিন্তু আমাদের সেই ঘটনাটা মনে করিয়ে দেয়। অর্থাৎ পরিচয়বাদী রাজনীতিকে পুঁজি করে
জনগণের মনস্তত্ত্বকে কাজে লাগানো, সেটাকে ভোট বাক্সে ফল আকারে ব্যবহার করা। জি, ধন্যবাদ আলতাফ পারভেজ। আপনার কাছে শেষবারে আরো একবার আসবো। আমরা শুভজিৎ বাগচির কাছেও শেষবারের জন্য যেতে চাইছি। শুভজিৎ দা, যে এই যে ফলাফল, এই ফলাফলটি তো একটি খুবই ব্যতিক্রমী ফলাফল এবং বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই পেতে চলেছে আমরা যতদূর দেখেছি। আর বিজেপির ভাষায় এটি ডাবল ইঞ্জিন সরকার, দিল্লিতেও থাকবে, কলকাতা বা পশ্চিমবঙ্গেও এই সরকার থাকবে। তো এর ফলে আমরা একবার আলাপটা করেছিলাম যে বাংলাদেশ ভারত সম্পর্কে কি প্রভাব ফেলবে। আপনার কাছে সুনির্দিষ্টভাবে দুটো জিনিস জানতে চাই, যে ভিসা ব্যবস্থা গত 2 বছর ধরে বাংলাদেশ ভারতের মধ্যে একটা শীতল অবস্থা চলছে। অফিসিয়ালি এটা ভিসা রয়েছে কিন্তু আসলে কার্যকর ওভাবে নেই। সেটার ক্ষেত্রে কোনো অগ্রগতির বার্তা হতে পারে কিনা? তারপরে সাংস্কৃতিক ক্ষেত্রে বা সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে কোনো ইতিবাচক প্রভাব পড়তে পারে কিনা? শুভজিৎ বাগচি। দেখুন, ভিসার বিষয় তো যেটা প্রথম কথা এটা মাথায় রাখতে হবে যে বিজেপি কিন্তু গোটা পূর্ব ভারতে ক্ষমতায় চলে এলো, প্রধান রাজ্যে। উড়িষ্যাতেও তারা, বিহারেও তারা, পশ্চিমবঙ্গেও তারা, গোটা উত্তর পূর্ব ভারতেও তারা। অর্থাৎ এই গোটা বাংলাদেশ বর্ডারে কিন্তু এখন বিজেপি। এখন গোটা বাংলাদেশ বর্ডারে যদি বিজেপি থাকে এবং এই বর্ডারে তারা যদি তাদের যে পরিকল্পনাগুলি আছে সেগুলি বাস্তবায়িত করে, তাহলে সেইগুলো সাংস্কৃতিক পরিমণ্ডলকে, মানে পিপল টু পিপল কন্ট্যাক্টকে কিভাবে প্রভাবিত করবে সেটা আমাদের দেখতে হবে। এটার দিকে সবারই নজর থাকবে। পশ্চিমবঙ্গের মানুষের তো থাকবেই, বাংলাদেশের মানুষের অবশ্যই থাকবে, সারা ভারত এবং গোটা দুনিয়ার মানুষের থাকবে, কারণ এটা একটা এমন বর্ডার যেটা কিন্তু বেশ ডিস্টার্ব বর্ডার। এখন দুটোই এদের হাতে গেল, এখন দেখা যাক এরা কি করে। ভিসার প্রশ্নে আমার মনে হয় বেশ খানিকটা অগ্রগতি হয়েছে এবং এখন বিজেপি কিন্তু কিছুদিনের মধ্যে খুব কনফিডেন্ট ফিল করবে, কারণ এইভাবে তারা পশ্চিমবঙ্গে জিতে এলো, আসামে জিতে এলো। ফলে ভিসাকে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ডিপ্লোম্যাটিক স্তরে দিল্লি থেকে যেটা করা যায় সেইটার উন্নয়নে তারা কি ভূমিকা পালন করে সেটা দেখার। কিন্তু তার সঙ্গে সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা আগেও আলোচনা করেছি, তাহলে সীমান্ত এবং এবং পানি এবং জলের বিষয়, এই দুটোই তাহলে কেন্দ্র সরকারের হাতে। তাহলে কেন্দ্র সরকার এবার, এতদিন তো বলে আসা হয়েছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় করতে দিচ্ছেন না, কিচ্ছুই করতে দিচ্ছেন না, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অগ্রগতির প্রধান কাঁটা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাঁটা আর আজকের পরে দুপুর বেলা 12টার পরে সেই কাঁটা আর নেই। তাহলে যদি না থাকে তাহলে ধরে নেওয়া যাবে যে অন্তত এই দুটি ক্ষেত্রে প্রবল অগ্রগতি হবে। সেটা হবে কিনা, ভিসা তো দিল্লি থেকে হয়, ভিসার তো রাজ্যের কোনো ভূমিকা কোনোদিনই ছিল না। কিন্তু এই সীমান্ত প্রশ্ন, যেখানে পশ্চিমবঙ্গের মানুষ অসংখ্য মারা যান, তাদের গুলি করে হত্যা করা হয়, পশ্চিমবঙ্গের মানুষ রিলিফ পাবেন, বাংলাদেশের মানুষ রিলিফ পাবেন, কারণ দু জায়গায় তো এখন বিজেপির সরকার, তাদের মধ্যে আদান প্রদান ভালো হবে, চোরাচালান কমবে, ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যাক, এগুলো বড় বড় চ্যালেঞ্জ, এগুলো কি হবে আমি এখনই বলতে পারছি না। তবে ভিসাটা আমার মনে হয় যে ভিসাটা এগোচ্ছে এবং ভিসাটা এগোবে। এটাই আমার মানে এই মুহূর্তে আমার এটাই রিয়াকশন। জি, ধন্যবাদ শুভজিৎ বাগচি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলতাফ পারভেজকে দিয়ে শেষ করব। আলতাফ পারভেজ, আপনি সামগ্রিকভাবে যদি মূল্যায়ন করেন, আমি যেটা 2-3 মিনিট যদি আপনি বলেন। যে বিষয়ে উদ্বিগ্ন আমি বলবো দূর থেকে, আমি পশ্চিমবঙ্গের কেউ নেই, বাংলাদেশের মানুষ, কিন্তু বাংলাদেশের সমস্যাগুলো, বাংলাদেশের জন্য শঙ্কার দিকগুলো আলোচনায় এসেছে। আমি পশ্চিমবঙ্গ নিয়ে একটা শঙ্কা বোধ করছি যে বিজেপির একটা ঘোষিত প্রতিশ্রুতি হলো পশ্চিমবঙ্গ ভেঙে আরেকটা রাজ্য করা, কুচবিহার, দার্জিলিংকে কেন্দ্র করে, এবং সেই জেলাগুলায় বিজেপি সেই জন্য, হ্যাঁ, সেই সব জেলা বিজেপি একচেটিয়া ভোটও পেয়েছে। অর্থাৎ না, এবার পেয়েছে তারা, এটা কিন্তু আগেও পেয়েছে, এবারও পেয়েছে, এবং ওই দাবিটা তো সেখানে জীবন্ত আছে। ফলে পশ্চিমবঙ্গ বিভক্তির একটা সম্ভাবনা বা শঙ্কা যাই বলি, সেটা কিন্তু এই ভোটের ভিতর দিয়ে তৈরি হলো। কারণ কলকাতায় বিজেপি সরকার হওয়া মাত্রই মানে ওই জেলাগুলোতে থেকে তো দাবি উঠবে যে আমাদের পুরনো প্রতিশ্রুতি তোমরা এবার বাস্তবায়ন করো। এবং সেইটা যদি ঘটে, পশ্চিমবঙ্গের কিন্তু অর্থনৈতিকভাবে দুটো বড় খাত, পর্যটন এবং আমি বলবো চা শিল্প কিন্তু ওই জেলাগুলোয়। ফলে অর্থনৈতিকভাবেও পশ্চিমবঙ্গের জন্য একটা শঙ্কার ব্যাপার আছে। এবং বাঙালিত্বের যে ভৌগোলিক পরিচয়, পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক সীমানা, সেইটা ভেঙে যদি দুটো রাজ্য হয়, তাহলে কেন্দ্রেও আমি বলবো পশ্চিমবঙ্গের প্রভাব, বাঙালির প্রভাব কমে যাবে।
ফলে এই তিনটি সংখ্যা আমার মনে উদয় হয়েছে এবারের ভোটের ফল। ধন্যবাদ আলতাফ পারভেজ। আমরা শুভজিৎ বাগচির কাছে শেষ 1 মিনিট শুনতে চাই। না, এই মানে অধ্যাপক সামগ্রিকভাবে যদি বলেন। আলতাফ পারভেজ যেটা বললেন সেটার সঙ্গে আমি একমত, যে মানে সবকটা পয়েন্টের সঙ্গেই আমি একমত যে এটা একটা নতুন পরিস্থিতি এবং এখানে বিজেপিকে অনেক কিছু প্রতিশ্রুতি তারা দিয়ে ফেলেছেন। যেমন ধরুন, তারা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলেছেন। এই ইউনিফর্ম সিভিল কোড যদি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা হয়, অর্থাৎ মুসলমানদের পার্সোনাল লর ওপর যদি হাত পড়ে, তাহলে পশ্চিমবঙ্গের চেহারা চরিত্র কি হবে সেটা এটা কিন্তু উত্তরখান সহ অনেক জায়গায় করা হয়েছে। কিন্তু সেখানে পার্সেন্টেজ মানে সংখ্যালঘু পার্সেন্টেজ অনেক কম, প্রায় নেই, খুব কম। এখানে প্রায় 30% মুসলমান ইউনিফর্ম সিভিল কোডে হাত দেওয়া হয়, তাহলে কি হবে আমরা জানি না। এটা হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয় কথা উনি যেটা বললেন সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ ভাগের যে বিষয়টা, সেটা যদি করা হয় তাহলে পশ্চিমবঙ্গের অপোজিশন পার্টিগুলো কি ভূমিকা নেবে, তারা কাছাকাছি চলে আসবে কিনা, এগুলো একটা বিরাট ব্যাপার। কারণ এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ একেবারেই ভালোভাবে নেবেন না। যে যদি আজকে দার্জিলিংকে পশ্চিমবঙ্গের, যেটা দার্জিলিংয়ের সাহিত্য মানে পশ্চিম বাংলা সাহিত্য সবকিছুর মধ্যে দার্জিলিং জড়িয়ে, সেটাকে যদি সরিয়ে দেওয়া হয়, এটাকে পশ্চিমবঙ্গের বাঙালিরা কিভাবে নেবেন, এখানে বাঙালি প্রশ্ন আসবে। এবং আমার মনে হয় যে বাঙালি যে এখানে একটা সাব ন্যাশনালিজমের কথা বলা হয়, মানে উপ আঞ্চলিকতাবাদ বা যাই আপনি বলুন, সেইটা আমাদের দেখার বিষয় আছে যে এখানে কিন্তু অনেকগুলো গোষ্ঠী আছে যারা এই উপ আঞ্চলিকতাবাদের রাজনীতিটা করে। তারা আগামী দিনে আরো জনপ্রিয় হয় নাকি তাদের একেবারে দাবিয়ে দেওয়া হয়। এবং এই যে রাজ্যটাকে কেন্দ্রের সঙ্গে জোড়া, মানে হিন্দি ভাষা দিয়ে, তাদের ধর্মের একটা নির্দিষ্ট চেহারা দিয়ে, মানে আমাদের এই যে কথাটা বলা হয় যে পশ্চিমবঙ্গ যেন ভারতের বাইরে, পশ্চিমবঙ্গ, এটা তো সত্যি। পশ্চিমবঙ্গের মানুষ তো একসময় যখন অবিভক্ত বাংলায়, তো তারা নিজেদের দেশ চেয়েছিলেন, সুভাষচন্দ্র বসুর ভাই, তারা তো নিজেদের দেশ চেয়েছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ তো একটু আলাদা। এই যে তাদের মেন স্ট্রিমের সঙ্গে জোড়ার বিজেপির কিন্তু এটা একটা বিরাট সুযোগ তৈরি হলো। আবার অ্যাট দ্য সেম টাইম পশ্চিমবঙ্গে আবার এই যে উপ আঞ্চলিকতাবাদ, হ্যাঁ, এবং এই যে উপজাতীয়তাবাদ, সাব ন্যাশনালিজম, যেটা যেভাবেই আপনি বলেন, সেইগুলো কিন্তু মাথাচাড়া দেওয়ার একটা জায়গা তৈরি হলো। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে বারবার রোহিঙ্গা বাংলাদেশির নামে প্রচারটা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু এসআইআর এত লোকে লাইনে দাঁড় করানো হয়েছে, কোনো রোহিঙ্গা কোনো বাংলাদেশির নাম সামনে আসেনি। ঠিক আছে, এবার এই লাইনে ক্যাম্পেইন যদি ভবিষ্যতে চলতে থাকে, তাহলে তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে, বাংলাদেশে পড়বে। আর উন্নয়নের কোনো মাত্রা কি তৈরি হবে? উন্নয়নের মাত্রা দেখুন, বিজেপি কিন্তু একটা জিনিস করেছে, সেটা উত্তর পূর্ব ভারতে গেলে এখন বোঝা যায়, বিশেষ করে আসামে, যে তারা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে টাকা ইনভেস্ট করেছে। মানে সেখানে রাস্তাঘাট ইত্যাদি হয়েছে, কিছু ব্রিজ হয়েছে, ফ্লাইওভার হয়েছে। এখানে যেমন মেট্রো একটা বিরাট ডিমান্ড, যে দ্রুত দিল্লির মতো মেট্রো করতে হবে, এটা মধ্যবিত্ত বাঙালির বিশেষ করে বিরাট ডিমান্ড। তারা এই ইনফ্রাস্ট্রাকচার চান, টাকা চান। এবং একটা বড় কারণ, যেটা আজকে এক অধ্যাপক বলছিলেন, একজন রাজনৈতিক নেতা বলছিলেন, যে বিজেপির নেতা, যে পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত বাঙালির একটা কমপ্লেন হচ্ছে, আমাদের প্রত্যেক পরিবারের একটা ছেলে ব্যাঙ্গালোরে, তামিলনাড়ুতে, গালফে চাকরি করতে চলে গিয়েছে, তাদের ফিরিয়ে আনা যায় না। এই ফিরিয়ে আনার কাজটা যদি পশ্চিমবঙ্গে তারা করতে পারেন, সেটা করতে গেলে ম্যানুফ্যাকচারিং এর জন্য বিনিয়োগ আনতে হবে, ম্যানুফ্যাকচারিং ইনভেস্ট করতে হবে। সেটা কি পশ্চিমবঙ্গে সম্ভব? কারণ ডেনসিটি অফ পপুলেশন ইজ সেকেন্ড হাইয়েস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। মানে পাঞ্জাবে, ছত্তিশগড়ে বা তামিলনাড়ুতে অত মানুষ থাকেন না, এখানে 10-11 কোটি মানুষ থাকেন ছোট্ট একটা ক্ষুদ্র একটা অঞ্চলে। এখানে জমি পাওয়া একটা অসম্ভব ব্যাপার ম্যানুফ্যাকচারিং এর জন্য। সেটা কি তারা করতে পারবেন? এগুলি প্রশ্ন আমরা জানবো আগামী দিনে। জি, ধন্যবাদ শুভজিৎ বাগচি, ধন্যবাদ আলতাফ পারভেজ। আমরা প্রায় 1 ঘন্টা ধরে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের আফটার ইফেক্ট কি হতে পারে এই সব নিয়ে আলাপ করলাম। এর ভেতরে আমাদের প্রধান চিন্তার জায়গা নিশ্চয়ই বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ কোথায় যাবে, কিভাবে যাবে, সেটার জন্য আমাদের আরো সময় অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আমাদের এই দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।